কোটা আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী, আলোচনায় বসার আহ্বান। সরকারি চাকুরিতে ৯৬% পেশাখাত উপেক্ষিত, সামাজিক শ্রেণীবিন্যাস দায়ী বলছেন গবেষকরা। খাগড়াছড়িতে স্মরণকালের বন্যা, ফেনীতে বাঁধ ভেঙে তলিয়ে গেছে রাস্তাঘাট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১:৩০ সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা আন্দোলনকারীদের কথা শুনতে গণভবনে তাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কোটা আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা। একসাথে বসে তাদের কথা শুনতে চান প্রধানমন্ত্রী। কোনো সংঘাত যেন না হয় সেটিই চান সরকার প্রধান। এই সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আকর্ষণীয় বেতন ভাতার পাশাপাশি সামাজিক মর্যাদা ও ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরি। বাংলাদেশে প্রতি বছর যে সংখ্যক স্নাতক তৈরি হচ্ছেন, সরকারি চাকরির পরিমাণ তার ৪%-এরও কম। বাকি ৯৬% পেশাখাত উপেক্ষিত থাকার পেছনে সামাজিক শ্রেণীবিন্যাস ও অনিয়মকেই দায়ী করছেন গবেষকরা। ২১শে স্পেশালে ফারজানা শোভা ২ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। সরকারি চাকরি কারো যায় না। কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে বা কারোর বিরুদ্ধে দুর্নীতির এমনকি প্রমাণ হলেও সে অনেক সময় দেখা যাচ্ছে তারা স্বপদে বহাল থাকে। বেতারে ফার্স্ট ক্লাস জব করতেন, তো তারপর তার বিসিএসসি নন ক্যাডারে সেকেন্ড ক্লাস একটা জব হয়েছে ভূমিতে। তো আপনি বুঝতে পারছেন যে কেন সে বেতারে ফার্স্ট ক্লাস জব ছেড়ে ভূমিতে গিয়েছে। সরকারি চাকরিকে কেন সোনার হরিণ ভাবা হয় জানতে চাইলে তরুণরা বললেন, এ চাকরিতে সম্মান আর ক্ষমতার কথা। বাংলাদেশে সিভিল সার্ভিসের চাকরি সর্বোচ্চ লোভনীয় হওয়ায় প্রতিযোগিতাও সর্বোচ্চ। সাধারণ শিক্ষার পাশাপাশি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞানের মতো বিশেষায়িত বিষয় নিয়ে স্নাতকোত্তর তরুণরাও আগ্রহী সরকারি কর্মকমিশনে। আক্ষেপ খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠে। আমাদের যারা ডাক্তার হন, হয় তারা ডাক্তার হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। গবেষকরা বলছেন, জনগণের সেবক হওয়ার কথা থাকলেও ঔপনিবেশিক ধারার অনুকরণে প্রভাব ও ক্ষমতার চর্চায় সরকারি চাকরি সবার আগে। ক্ষমতাটা এক্সারসাইজ করাটাকে এনজয় করি এবং এই ধরনের চাকরি বা এই ধরনের ক্যাডারগুলিতে তারা সরাসরি জনগণের সাথে বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত থাকে এবং সেইখানে তারা ক্ষমতাটা প্রদর্শনের সুযোগ থাকে। সুতরাং সেই অর্থে তারা এইখানে আকৃষ্ট হয়। তখনই কিন্তু এই সার্ভিসেসটাকে মিসইউজ করার আপনার অনেক অপরচুনিটি থাকে। এই মিসইউজ করার ফলে আপনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন, সেটা অর্থনৈতিকভাবে এবং অন্যান্য সব ক্ষেত্রে। তো সেইটাও আমার মনে হয় একটা কারণ হতে পারে। তারা ভাবতেছে এই ৪-৫ বছর তাদের যেটা আমি নষ্ট করব না, তারা মনে করতেছে এটা তারা ইনভেস্ট করতেছে, এটা তারা সুদে আসলে উঠায় নিতে পারে। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার ১%-এরও কম মানুষ সরকারি চাকরির সুযোগ পায়। আর বাকি প্রত্যাশীরা অপেক্ষায় থেকে অপচয় করছেন মেধা, অর্থ, কর্মশক্তি। সরকারি চাকরি, সেখানে চেয়ার আছে, সেই চেয়ারের সঙ্গে ক্ষমতা আছে, ক্ষমতার সঙ্গে আর অন্যান্য প্রাপ্তি ঘটতে পারে। তো চোখটা হচ্ছে ওখানে। আপনি দেখা যায় যে সবাই এখন চেষ্টা করে ডাক্তার হয়ে তারপরে প্রশাসনিক কাজে যেতে চায়, ইঞ্জিনিয়ার হয়ে যেতে চায়, অর্থনীতিবিদ হয়ে যেতে চায়, মানে অন্য যে পেশা, সেই পেশাতে আগ্রহ নেই।
বিশ্লেষকরা বলছেন সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়তে থাকার এই ধারা বেসরকারি খাতের ব্যর্থতার প্রমাণ। 1 দশক ধরে বেসরকারি বিনিয়োগ প্রায় স্থবির থাকায় নতুন কর্মসংস্থানের গতি আসছে না। সেটা নীতি নির্ধারকদের এই বিষয়টা চিন্তা করা দরকার, বিশেষজ্ঞদের নিয়ে সেই বিষয়টা চলছে বিশ্লেষণ করে আমাদের আগামী দিনের জন্য আমাদের এই যে এডুকেশন, জব ক্রিয়েশন, কী ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় যাতে করে আমরা এই মিসম্যাচগুলো অ্যাভয়েড করতে পারি। আমরা জবের জন্য কী ধরনের এরিয়াতে আমাদের লেখাপড়া দরকার সেই এরিয়াগুলোতেই আমরা লেখাপড়াটাকে যাতে টেইলর করতে পারি যে সেই ডিসিপ্লিনে পড়ছে এবং সেই ডিসিপ্লিন রিলেটেড জবের মধ্যেই আসে। কাজে এই বিষয়টা করা দরকার। সেখানে জব মার্কেটের যে ইনইকুয়ালিটি, সেই বিষয়টাও দূর করা দরকার। বিশেষজ্ঞরা মনে করছেন তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হলে তাদের প্রশিক্ষিত করতে হবে। উচ্চশিক্ষিতদের কাজের সংস্থান করতে হলে গতি আনতে হবে বেসরকারি খাতের বিনিয়োগে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে 17 বছর পর বন্যা দেখল খাগড়াছড়িবাসী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই জেলার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে গেছে। পরশুরামের অন্তত 20 গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ফেনী পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সবসময় ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের। আসলে আমার এটা স্থায়ী একটা সমাধান চাই। ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাল ডুবাই এলাইতেছে। এখন আমরা কি করে কি করবো? সব ডুবাইলেছে, আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চারা কষ্ট করতেছি। দেখি বাদ ভাঙি আমরা সবে বাসে গেছে ভাই। পানি উন্নয়ন বোর্ড বলছে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বাঁধের যেসব স্থান ভাঙছে তার পানি নেমে গেলে মেরামত করা হবে। এদিকে 2007 সালের পর এবছর এসে আবারও স্মরণকালের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। চেঙ্গি ও মাইনী নদীর পানির ঢলে জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, রাজ্যমণিপাড়া, কালাঢাবা, বটতলী সহ তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়। রাত থেকে পানি নামতে শুরু করলেও এখনও আশ্রয় কেন্দ্রে অনেকে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে প্লাবিত এলাকার মানুষ। অন্যান্য বারের থেকে এবার এই বন্যার পানি একটু বেশি হয়েছে। আমরা পৌরসভা থেকে 10,000 লোকের জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করেছি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেকের বাড়ির উঠোনেও জমে আছে পানি। হিলিতে টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অব্যাহত বর্ষণের ফলে রংপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর নিম্নাঞ্চলের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু তার পরিবারকে জড়িয়ে 1972 থেকে 75 পর্যন্ত দেশে বিদেশে রটানো হয়েছিল মিথ্যাচার, গুজব। এসবের সাথে সেনাবাহিনীর বিপদগামী কয়েক কর্মকর্তার লবিস্ট আন্তর্জাতিক গণমাধ্যমকেও প্রভাবিত করেছিল বাংলাদেশ বিরোধী প্রচারণায়। আদিত্য মামুনের রিপোর্ট। সদ্য স্বাধীন দেশে সর্বহারা পার্টির সদস্যদের অস্ত্র ফেরত না দিয়ে অরাজকতা, লুটপাট আর সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টানতে গঠন করা হয় রক্ষী বাহিনী। তবে এই বাহিনী আর বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের নামে জাসদের আজ্ঞাবহ দৈনিক গণকণ্ঠ। কখনো গোপনে, কখনো প্রকাশ্যে কেবল বিরুদ্ধচারণী নয়, ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে কয়েক ব্যক্তি ও দল। তাদেরই ধারাবাহিক উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডার শিকার হন শেখ কামাল, ফজলুল হক মনিসহ শেরনিয়াবাদ পরিবারের সদস্যরাও। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তখন এরকম মিডিয়া ছিল যে মিডিয়াগুলো কাজই ছিল প্রোপাগান্ডা করা। শেখ কামালের যে গাড়ি ছিল সেটাকে সর্বহারা পার্টির গাড়ি মনে করে পুলিশ গুলি করেছিল। মানুষের মধ্যে গুজব ছড়ানো হলো যে শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করতে গিয়ে আহত হয়েছে। এই গুজবের একটা চূড়ান্ত রূপ এসে দাঁড়িয়েছিল 14ই আগস্ট দিবাগত রাত।
তারিখ হিসাবে 15 আগস্ট। এমনকি মুজিব ইন্দিরা চুক্তি নিয়েও ভুয়া তথ্য ছড়িয়ে দেয়া হয় জনমনে। বঙ্গবন্ধুর অনন্য ব্যক্তিত্ব, ভাবমূর্তিকে হেয় করতে টার্গেট করা হয় রাষ্ট্রীয় নীতি সিদ্ধান্তগুলো। ভুল ও বিকৃতভাবে ব্যাখ্যা করে সাধারণের ভেতর তৈরি করা হয় ক্ষোভ, বিদ্বেষ। বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে প্রথম মিথ্যাচারটা হচ্ছে বাংলাদেশ ভারত যে 25 বছর চুক্তি হয়েছিল, এটা একটা প্রকাশ্য চুক্তি। এর ABCD A to Z সবাই জানে, সবাই জানতো, কিন্তু রাজনৈতিকভাবে বলা হলো যে এটা একটা 25 সালা গোলামির চুক্তি, গোপন চুক্তি। হ্যাঁ, তো সেই চুক্তি গোপন কিছু ছিল না। এসবকে পুঁজি করে কর্নেল ফারুক সহ পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তারা শেষ পেরেক হিসাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এমন গুজব রটায় মুক্তিযোদ্ধা সৈনিকদের মধ্যে। বালুর ঘাটে যে যখন মেজর ফারুক, মেজর রশিদরা তাদের বাহিনীকে ফল ইন করালো, তার আগে মেজর ফারুক তার বক্তৃতায় এভাবে বক্তৃতা করেছিল যে আগামীকাল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্থায়ীভাবে রাজতন্ত্র ঘোষণা করবে। এর মানে হচ্ছে যে সে তার সৈনিকদেরকে এমনভাবে মোটিভেট করার চেষ্টা করেছিল মিথ্যা কথা বলে, গুজব দিয়ে, প্রপাগান্ডা দিয়ে, যেটা আর তাদেরকে মোটিভেট করে এবং তারা 32 নম্বরের দিকে এগিয়ে আসে। সদ্য স্বাধীন কিন্তু বিধ্বস্ত দেশটি যখন স্থিতিশীলতার পাশাপাশি উন্নয়নের পথে, তখনই ভিন্ন পথ বেছে নেয় দুষ্কৃতিকারীরা। রক্তে কেনা প্রিয় মাতৃভূমি আবারও বৃত্তবন্দী হয় অন্ধকারের ঘেরাটোপে, এমনই মনে করেন এই সাংবাদিক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুড়িগ্রামে বিরল লাম্পি স্কিন রোগে মারা যাচ্ছে গরু, দুশ্চিন্তায় খামারিরা। আমন্ত্রণ দুপুর 1টার 21 সংবাদ। কুড়িগ্রামে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। এতে করে অনেকের গরু মারা যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। এই রোগ সম্পর্কে কোনো ধারণা না থাকায় আক্রান্ত গরুগুলো সময় মতো চিকিৎসা দিতে পারছেন না তারা। কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গরুর শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় গুটি গুটি দানা, গলা ও পা ফুলে জমছে পানি, শরীরে জ্বর ও প্রচণ্ড ব্যথায় শরীর বেঁকে যাচ্ছে, নাক মুখ দিয়ে ঝরছে লালা, ঠিকমতো খেতে পারছে না। দুর্বল হয়ে অনেক গরু মারাও যাচ্ছে। গরুর এই রোগটির নাম লাম্পি স্কিন। এটি একটি ভাইরাসজনিত রোগ। এ রোগটি ছড়িয়ে পড়েছে কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি, নাগেশ্বরী সহ 9 উপজেলাতে। 6টা অসুস্থ, 2টা একটু সুস্থ হয়েছে, আর 4টি অসুস্থ আছে। 6 দিনকে গরুটা হঠাৎ করে আমার মারা গেল। এখন গরুটা বিক্রি যদি করতাম, একে না সর্বনিম্ন বাজার হলো 55 থেকে 60,000 টাকা। অনেক খামারি এই লাম্পি স্কিন রোগ সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, তাতে কোনো কাজে আসছে না। ডাক্তার দেখায় আনি চিকিৎসা করছি, ওষুধপাতি নিছি, খোয়া আছি। 20টার মধ্যে 6টার মধ্যে যে লাম্পি, তার মধ্যে 3টা মারা গেছে, 3টার মধ্যে আর 2টা সুস্থ হয়েছে। লাম্পি রোগ মানে ডাক্তার ইঞ্জেকশন দিলে বা কি ওষুধ দিছে, আমরা ডাক্তার পরামর্শ, হ্যাঁ, আল্লাহর রহমতে আমার গরুটা সুস্থ হয়ে গেছে। পশু সম্পদ বিভাগের তথ্য বলছে, গত কয়েকদিনে জেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে 2 শতাধিক গরু এ রোগে মারা গেছে। এগুলো আমরা প্রতিরোধক বা প্রতিষেধক হিসেবে যে সব চিকিৎসা দিচ্ছি, কিছু কিছু গরু আরাম হচ্ছে, কিছু কিছু হচ্ছে না, অনেক গরু মারা যাচ্ছে। তো এটা দ্রুত যদি প্রতিরোধক হিসেবে ভ্যাকসিন সরবরাহ করা হতো, তাহলে হয়তো কিছু গরু রক্ষা হতো। খামারিরা বলছে, পশু সম্পদ বিভাগের লোকজন মাঠ পর্যায়ে না আসায় তাদের কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না। তবে তা মানতে নারাজ কর্তৃপক্ষ। যাদের গরু আক্রান্ত হয়েছে এবং যাদের আক্রান্ত হয় নাই, উভয়কে আমরা তাদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করছি এবং সুস্থ গরুগুলোকে রোগ প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিন প্রদান করছি। গরুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে পশু সম্পদ বিভাগের আরও কার্যকরী উদ্যোগ চান খামারিরা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে মরছে বন বা লোকালয়ের নানা প্রজাতির প্রাণী। উন্নয়ন পরিকল্পনায় দূরদর্শিতার অভাবকে এজন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন, প্রাকৃতিক ও সংরক্ষিত বন বা লোকালয়ের রাস্তায় বন্যপ্রাণী পারাপারের জায়গা না রাখা সহ গাড়ি চালাতে নির্দিষ্ট গতিসীমা না মানায় ঝুঁকিতে তারা। মফির রহমানের রিপোর্ট। কেন এই মৃত্যু? নেই সে প্রশ্নের উত্তর। এত মৃত্যুর হিসাবও নেই কারো কাছে। হরহামেশায় রাস্তায় মরে পড়ে থাকছে অবলা জীব। আঞ্চলিক বা জাতীয় সড়ক, এক্সপ্রেস হাইওয়ে বা বনের মাঝ দিয়ে তৈরি রাস্তায় বন্যপ্রাণীর পারাপার ও নিরাপত্তা ব্যবস্থা না রাখারই পরিণতি এটি, বলছেন বিশেষজ্ঞরা। হাইওয়ে রোডগুলো যে এখন তৈরি হচ্ছে, যে ওয়েতে তৈরি করা হয়েছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়নি। যারা কনস্ট্রাকশন করেছে তারা কিভাবে কনস্ট্রাকশন করেছে জানি না, হ্যাবিটেটটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে, বামে এবং ডানে। তো বামের যারা অ্যানিম্যাল তাদেরও তো আত্মীয় স্বজন ডানের দিকে আছে, ডানেরগুলোর আত্মীয় স্বজন বামের দিকে আছে, তো তারা যাতায়াত করতে পারে না। এবং যে কোন অ্যানিম্যালগুলো সবচেয়ে সমস্যা, যারা রাত্রিবেলায় চলাচল করে। বন্যপ্রাণী নিঃশেষ হলে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি ব্যাপক ক্ষতিতে পড়বে মানুষও। বন্যপ্রাণী যে একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের সাথে, আমাদের টিকে থাকার জন্য, সঠিকভাবে টিকে থাকার জন্য, ইভেন আমাদের ফসল উৎপাদনের জন্য এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, এটা একেবারেই বোঝে না। এবং না বোঝারও কারণ আছে, আমরা সেভাবে বোঝানোর মতো ব্যবস্থা নেই না। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে আমাদের আসলে বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকাও নষ্ট হয়ে যেতে পারে। নাগরিক সভ্যতা বিকাশে উন্নয়ন কার্যক্রমে পরিবেশগত পরিবীক্ষণের পাশাপাশি মানতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর ২টা সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কোটা আন্দোলনকারীদের কথা শুনতে চান প্রধানমন্ত্রী, আলোচনায় বসার আহ্বান। সরকারি চাকুরিতে ৯৬% পেশাখাত উপেক্ষিত, সামাজিক শ্রেণীবিন্যাস দায়ী বলছেন গবেষকরা। খাগড়াছড়িতে স্মরণকালের বন্যা, ফেনীতে বাঁধ ভেঙে তলিয়ে গেছে রাস্তাঘাট। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। সারা ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় ২১ দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ২১ সাথেই থাকুন।